হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আর সঙ্গে খুব আনন্দিত জয়গুরু কলাটা ধরা ভরা লাগছে, তাই না? আমার তোমাদেরকে সৌজন সুরভির চ্যানেলে খুব স্বাগত। কদিন ধরে খুব শরীরটা খারাপ, এত ছোটাছুটি এত করছি না, খুব শরীরটা খারাপ। আমরা কালকে সেভাবে ভিডিও করতে পারিনি। আগামীকাল তো এখন উঠলাম, উঠে ইষ্টবিধি করে তোমাদের সাথে কথা বলছি। মুখটা পুরো খিচ্ছে ধরে আছে। আগামীকাল তেমন হচ্ছে, সারাদিন কিচ্ছু করিনি। দুটোর সময় কী করলাম, দুখানা ছেলেকে বললাম ফল নিয়ে এসে রেখে দিয়ে, ছেলে ফল নিয়ে এসে রেখে দিয়েছিল। দুটো ফলকে এক করে ভেজে দিয়েছি, এক করে। আর উচ্ছে আলু এক করে কেটেছি, কেটে উচ্ছে আলু পটল সব একসঙ্গে ভাজা করে দিয়েছি। আর তোমার সাথে বললো তুমি নিয়ে আর খেয়ে দাও, আমি দিতে পারবো না। কিচ্ছু করে নি। ছেলে কালকে জল ভরেছে, ড্রাম ভর্তি করেছে, ভিতরে গামলা ভর্তি করেছে, বাসন টাসন ছিল। মেয়ে রাত্রিবেলা এসে রুটি করেছে, আর কি করেছে আমি জানি না। বাসন টাসন মেজেছে, আমি কিছু করিনি। ছেলে আর মেয়ে শুয়ে আছে, বসে আছে, তোমারটা পুরো খিচে আছে। উঠবো, উঠে কাজ বাজ করবো। কালকে যেন বন্ধুরা, কালকে পুজো দিতেও পারিনি। পুজো দিয়ে তোমাদের অনেকদিন দেখাতে পারি না, অর্ধেক দিন। কিন্তু যে কথা বলে না, এই যে কথা চলবে। বাসনটা যেন আজকে সেইভাবে নেই। মেয়ে কালকে মেজেছে, রাত্রিবেলা মেয়ে সব ভেজে রেখেছে। আজকে বাসন টাসন নেই, জলও সেরকম তোলার নেই। মোটামুটি ছেলে কালকে সব ভর্তি করে রেখেছে। তো আজ শুক্রবার, আর ওই কর্তামশাই এসেছে, দুধটা দিতে এসেছে কর্তামশাই। আর আমি এই উঠলাম, ওটা ইষ্টবিধি করে। এই যে কর্তামশাই এসেছে ছেলের দুধ দিতে। না উঠছে, কটা বাজে? 8টা বাজে। কর্তামশাই দুধ দিয়ে গেল। আর ওই যে ছেলের জন্য রুটি নিয়ে এসছে। ছেলের জন্য রুটি নিয়ে এসছে, দুধ নিয়ে এসছে। আবার ছেলের স্কুল খুলবার টাইম হয়ে গেছে। একটুখানি, আমি তো বিছানায় বেশিক্ষণ থাকি না, ঠিক হয়ে যাব। তোমাদের সব এতে ভালোবাসাতে দেখো না, আমি একদম ঠিক হয়ে যাবো। আমার মা বাবা শ্বশুর শাশুড়ির আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে আমি একদম ফিট হয়ে যাব। আর আমার পরম দয়াল রয়েছে, আমার ঠাকুর বসে আছে ওখানে, আমি একদম ফিট। কেন? মেয়ে, ছোটো মেয়ে বলে তোমরা তো জানবে। ছোটো মেয়ে রুটি করছে। আজকের তো শুক্রবার, আমাদের শুক্রবারটা ভাতটা খুব কমই খাওয়া হয়। ছোটো মেয়ে রুটি করছে আর তরকারি করছে। আমি কদিন ধরে কালকে কিছু রান্নাবান্না করিনি সেইভাবে, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। শুয়ে আছি, আজকে উঠে বসেছি। মেয়ে আবার বেরোবে, তোমরা তো জানো মেয়ে কম্পিউটারে যায়, মেয়ে বেরোবে। আমি উঠে বসেছি, মেয়ে চা করে দিয়েছে, আমি খাইনি, খেতে ভালো লাগছে না। রুটি দিয়েছে, খাইনি, ভালো লাগছে। কলা দিয়েছে, রুটি দিয়েছে, কর্তামশাই পাউরুটি দিয়ে গেছে। ছেলে খেয়ে টিউশনি গেল। লাইটটা বন্ধ রয়েছে বলে ঘরটা অন্ধকার, ভালো লাগছে না লাইটের আলো।
আর ওই জানলা দিয়ে আলো আসছে বলে আমি দেখছো না এরকম করে গার্ড করছে আলোটা ভালো লাগছে না। মেয়ে আবার ইলেকট্রন আনতে গেল। কি বলবো তোমাদের সাথে, কি বলবো নিজেও জানি না। হ্যাঁ, যে দাদাভাই বলো না যে সর্দি বার করো, চিকেন বার করো, হ্যাঁ সেই দাদাভাইকে বলছি, দাদাভাই আমার একটুতেই ঠান্ডা লেগে যায়, মানে এরকম একটুতেই চোখ দিয়ে জল এসে যায়, একটুতেই আমার ঠান্ডা, হ্যাঁ নাক দিয়ে সবসময় জল বেরিয়ে যায়, ওই জন্যে তার জন্যই সারাক্ষণ আমি নাক টানি আর এইভাবে করি। আর জিভটা এইভাবে বার করা আমার অভ্যাস একটা। যে দাদাভাই বলো না যে জিভটা বার কর, জিভ দেখাও না কি বলো একটা, জিভ বার করতে বলো, তো ওই দাদাভাইকেও বলছি জিভটাও আমার বার করা একটা অভ্যাস। আর নাকে স্কিন মানে কি কাঁচা জল বেরিয়ে যায় নাক থেকে আমার। আর তোমাদের তো বলবো কি, তোমরা তো আমার এখন বন্ধু, সত্যি কথা তোমরা আমার অনেক কাছের বন্ধু। হ্যাঁ, তার জন্য তোমাদেরকে সব কিছু শেয়ার করি। আগে নিজের ভেতরে নিজে সব কিছু রাখতাম, এখন তোমাদেরকে সব কিছু বলি। তো যাই হোক, কালকে সেভাবে আগামীকাল সেভাবে ভিডিও করতে পারিনি আমি। হ্যাঁ, কী বলবো বুঝতে পারছি না, মাথায় কিছু আসছে না, কাজও করছে না, শরীরটা পুরো হ্যাং হয়ে গেছে, ফোন যেরকম হ্যাং হয়ে যায় হ্যাং হয়ে গেছে। এখন উঠে একটু বসলাম, আর এই যে জানলার দিকে আলোটা আসছে বলে ওই জন্য আমি এইভাবে করছি। আর লাইটের আলো ভালো লাগছে না বন্ধুরা, জানো তো লাইটের আলো ভালো লাগছে না, ওই জন্য আমার মুখটা কালো কালো লাগছে। এমনিতে আমি তো জানো তো খুব সুন্দর দেখতে, আমি সুন্দরী একেবারে কমলা, খুব সুন্দর দেখতে। আর কি জিভটা বেরিয়েই যায়, দেখতে পাচ্ছ জিভটা বেরিয়ে যায়। ছেলে পড়তে গেছে, মেয়ে তরকারি বসি আর ইলেকট্রন আনতে গেছে, ঘড়ির ব্যাটারিটা ফুরিয়ে গেছে, ঘড়ির ব্যাটারি নেবে, জানি না কী একটা হচ্ছে, এটা কি বুঝতে পারছি না। একটা মেয়েকে তো তুলে দিয়েছি জামাইয়ের হাতে, বড় মেয়েকে, ছোটো মেয়েটাকেও জামাইয়ের হাতে তুলে দিলে নিশ্চিন্ত। আমার দিক দিয়ে আমি নিশ্চিন্ত, কেন আমার যা শরীরের অবস্থা, জানি না কতটা পাপ করেছি বলতে পারবো না, কতটা পাপ করেছি সে আমি বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু কখন বলতে কখন আমার কিছু একটা হয়ে যাবে সেইটুকুনি আমি জানি। হ্যাঁ, কিন্তু খুব মনে, সত্যি আমার মনে খুব জোর। আরও তোমরা আমার পাশে আছো, বরং দয়াল বাবা মা শ্বশুর শাশুড়ির আশীর্বাদে আমার মনে সত্যি খুব জোর। যার জন্য দেখো আমি এই 3টে অপারেশন হয়েও আমার যে হার্নিয়া হয়ে আছে, হ্যাঁ আমি প্রচণ্ড, মানে আমাকে তোমরা দেখলে কেউ বুঝতে পারবে না যে আমার শরীরের এরকম অবস্থা, আমাকে সবাই বলে, কিন্তু কথা বললেও আমার খুব ছোটো মেয়েটাকেও জামাইয়ের হাতে তুলে দিলাম শান্তি। আমার বড় জামাই যাই হোক, হয়তো আমি ওর আগে হয়তো অনেক কথা বলেছি বা বলি, কিন্তু তো ওটা আমারই, তো ওটা তো ওটা আমারই জামাই। হ্যাঁ, আমি যত ওর কাছে খারাপ হই, ও আমার কাছে যত খারাপ হোক, কিন্তু ওর কথা শুনলে আর ও আমার কাছে আসলো না, ওকে আমি এতটা ভালোবাসি না, মানে ও কাইতে বলেছে যে তুমি আমার ছেলে, আমার বড় ছেলে। হয়তো কোনো পরিস্থিতির চাপে পড়েও আমাকে এত কথা বলেছে, তার জন্য তোমাদেরকে শেয়ার করেছি হয়তো। তো
তোমাদের কাছে শেয়ার করাটা উচিত হয়নি, যদিও তবুও তোমরা আমার বন্ধু, তোমাদের কাছে শেয়ার করবো না কার কাছে করবো? হ্যাঁ, তো এইরকম ওটা তো আমার জামাই, মানে আমার বড় ছেলে, নাইবা আমার মুখে আগুন দিল, নাইবা আমার পাশে দাঁড়ালো, তবুও আমি ওকে খুব ভালোবাসি, ওকে সত্যি আমি খুব ভালোবাসি। ওকে বলেছি তুমি আমার বড় ছেলে না, মানে জামাই না, তুমি আমার বড় জামাই না, তুমি আমার বড় ছেলে, আমি বলেছি। জামাই ষষ্ঠী তোমাদের কর্তব্য সেই নিমন্ত্রণ করেছে, আসে যদি খুব ভালো লাগবে আমার জামাইটা। কথা বলতে চাই কিন্তু ভালো লাগে না, কিন্তু মন থেকে ওকে আমি সত্যি খুব ভালোবাসি, বিশ্বাস করো বন্ধুরা, আমি মন থেকে ওকে খুব ভালোবাসি, ওকে আমি মানে এতটা ভালোবাসি, ও যখন আমাকে মা বলে না, আমার ভেতরটা যখন মনে হয় কী হয় তোমাদের বলতে পারবো না, আনন্দে ভরে ওঠে ফুল যখন আমাকে মা বলে ডাকে। জামাই মানে তো আমার ছেলেই তো, ছোটো মেয়েটাকেও হাতে তুলে দিতে পারলে আমি যেন শান্তি, আর ভালো লাগে না, মনে সত্যি বলছি। আর এই পৃথিবীতে আর থাকতে ইচ্ছা নেই, এই সংসারে আর থাকতে ভালো লাগছে না, জীবনটা যদি শেষ হয়ে ভগবান যদি তুলে নিয়ে সত্যি আমি খুব শান্তি পাই। সবাইকে যতই যাই বলি, এই যে আমার বেই বলো, বেন বলো, যতই যেই হোক, রাগের মাথায় অনেক কথা বলি, কিন্তু ওদের সামনে গেলে আমি ওদেরকে মানে সত্যিই ভালোবাসি, ওদেরকে সত্যিই খুব ভালোবাসি, ওরাও তো আমাকে ভালোবাসে না, কিন্তু আমি ওদেরকে সত্যি খুব ভালোবাসি। যতটাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করুক, আমি রাগেতে অনেক কথা হয়তো বলে ফেলেছি, কি বলিও, কিন্তু ওগুলো তো সব আমারই। এবারে ছোটো মেয়েটাকে নিয়ে খুব চিন্তায় আছি, ছোটো মেয়েটাকে যদি কারোর হাতে তুলে দিই নিশ্চিন্ত হবো, ছোটো মেয়েটাকে যদি একটু কারোর হাতে তুলে দেওয়া যায় তাহলে নিশ্চিন্ত। বড়ো মেয়েটাকে বড়ো মেয়ের জামাই হাতে তুলে দিয়েছি, যাই হোক আমার জামাই এমনি খারাপ না, আমার জামাই খুবই ভালো ছেলে, কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করলো জানি না, অনেক পরিস্থিতির চাপে পড়ে হয়তো আমাকে বলেছে, একবার না বারে বারে বলেছে, তো যার জন্য আমার মনটা একটু ভেঙে গেছে, কিন্তু ওর প্রতি আমার ভালোবাসা কমেনি, ওকে আমি প্রচুর ভালোবাসি, খুবই ভালোবাসি। আমাকে বুঝতে পারে আমি রাগের মাথা, আমার মাথা ঠিক থাকে না, রাগের মাথায় যা আসবে তাই বলে বেরোচ্ছি, এটাকে আমি যদি তুলে দিই আমার শান্তি। আমার শরীরটা শুধু সাজানো, যেমন ফুলদানিতে ফুল সাজানো ওরকমই, ছোটো মেয়েটাকেও দিয়ে দিলাম, আমি মুক্তি পাবো, মানে যাকে বলে। সবাই বলে, আমার ছোটো যাটা সবাই বলে, দিদি তুমি তাদের অপারেশনটা করিয়ে নাও, তুমি এই অপারেশনটা ফেলে রেখেছো, আমি ইচ্ছা করেই করাইনি, আমি ছোটো যা বলে বাস্ট হয়ে যাবে তুমি, আর মন থেকে পুরো না মনটাই হয়ে গেছে, বাঁচার আর ইচ্ছা নেই, মনে যেন জমের কাছে অরুচি, জমও নিতে চাইছে না, জম যদি আমাকে নিয়ে নেয় আমি হয়তো শান্তি। আর পিছুটা আমার ছেলেটা রয়েছে, ছেলেটা তো অনেকটা ছোটো,
ছেলেটাকে নিয়ে চিন্তা করি, ছেলেটাকে খালি ভাবি বোর্ডিংয়ে দিয়ে দেবো ছেলেটাকে, কে দেখবে ওকে? যার মা নেই জগতে তার কেউ নেই। আবার কর্তামশাই চিন্তা করি, কর্তামশাইটার আমার কী হবে? মেয়ে দুটো নাহলে আমার হিল্লে হয়ে গেল, কিন্তু আমার স্বামী সন্তান ওদের কী হবে? আমি তো পুরো সবাইকে নিয়ে করে আছি। তোমরা শুয়ে পড়েছি। কাল এটা মানে আগামীকাল তো আমি কিছু করিনি। আমার ছোটো মেয়ে এসে রুটি করেছে, আর কি করেছি জানি না। আজকে বলছে মা আমি সিলিন্ডারটা না পাল্টেছি। তাহলে কি আমার 1 মাসও তো হয়নি এখনো, আমার একটা সিলিন্ডার 2 মাস যায়, শীতকালে 1.5 মাস যায়। জল গরম হয় তো কর্তামশাইয়ের ছেলে। বলছি কেন? বলছে গ্যাস ফুরিয়ে গেছে, 2 মাসও হয়নি এখনো। দেখলাম হাত দিয়ে দেখি সিলিন্ডারটা রয়েছে। আজকে আবার বললাম গ্যাসটা লাগাও দেখি, তো লাগাতে গ্যাসটা জ্বলছে। গ্যাসটা আছে, আমি দেখলাম হাত দিয়ে গ্যাসটা আছে। বলতে লাগাতে চললো, বলছে আমার গ্যাসটা বারবার আমি করলাম চললো না, তার জন্য আমি ভেবেছি গ্যাসটা চলে গেছে, তার জন্যই আমি গ্যাসটা লাগিয়েছিলাম। সিলিন্ডারটা এখন 1 মাস হয়নি, মা চলে যাবে কি শেষ হয়ে যাবে কী করে? বলতে আবার এই সিলিন্ডারটা লাগাতে, সিলিন্ডারটা জ্বলছে, নতুনটা খুলে এদিকে রেখে দেওয়া হলো। ছোটো মেয়ে ইলেকট্রন গুলে, এই যে দেখো আমাকে এই বোতলে ইলেকট্রন দিয়েছে গুলে, 2টো ইলেকট্রন এর মধ্যে ঢেলে দিয়েছে। এর মধ্যে বলেছে একটু নুন দিতে, নুন করছে আমার মা, খালি নুন পাতা এনে দিচ্ছে, করতে পারছি না। বুঝতে পারছো? কচি কচি নিম পাতা আমার মা এনে দিচ্ছে আমি খাবো বলে। বেগুন বললাম না আমার মাটা আছে বলে আমি যাত্রায় রেহাই, আমার মাটা আছে বলে তাই আমি যাত্রায় বেঁচে আছি এখনো অবধি। আমার মা যদি না আমার পাশে থাকতো, কবে আমি ফটো হয়ে দেয়ালে হয়তো আটকে যেতাম। এটা কিন্তু সত্যি কথা বন্ধুরা, এই কথাটা কিন্তু মানতে হবে। প্রত্যেকটা মেয়ের পিছনে কিন্তু শুধু তার ফ্যামিলির হাত থাকে না, তার মায়েরও ভূমিকা থাকে। তার মা যদি না পাশে থাকে তাহলে সেই মেয়ে কিন্তু পারে না সংসার করতে। আমার লাইফে অনেক ঝড়ঝাপটা এসছে, অনেক কিছু করেছিলাম আমি, জানো তো, মানে আমার লাইফটা সুসাইডের দিকেও চলে গেছিলো এরকম, জানো তোমরা বন্ধুরা। আজকে তোমাদের বলছি, কোনোদিন বলিনি। আমার কর্তামশাই খুব ভালো, আমার কপালটা খারাপ। আমার কর্তামশাই ভালো, আমার কপালটা খারাপ। তো বলতে নেই যে কটা বাড়িতে আমি ভাড়া ছিলাম, আমার বাড়িওয়ালিরা খুব ভালো ছিল, আমাকে না খুব ভালোবাসত, জানো তো। তারা শুনছে না। যখন আমি প্রথম শিলপাড়ায় ভাড়া যাই, তখন শিলপাড়ার বাড়িওয়ালিরা আমাকে অনেক করেছে। তখন আমার মেয়ে অনেক ছোট, আমার মেয়েকে খাওয়ানো থেকে করা থেকে, মানে ছোটোখাটো জিনিস নিয়ে, মানে কি বলবো, বলতে গেলেও নিজের খারাপ লাগবে। বললাম না আমার কপাল খারাপ। তো সেরকম ওখানে প্রথমবার যখন আমি সুসাইড করি, তখন ওই দাদা আছে না বাড়িওয়ালির ছেলে, আমাদের খুব চিল্লামিল্লি হচ্ছিল, বললো ভাড়া বাড়িতে তোমারও কেউ নেই এখানে, ওরও কেউ নেই এখানে, কেন দুজনে ঝগড়া মারপিট হবে।
তা প্রত্যেকটা মানুষেরই মধ্যে হাঁড়ি করা থাকলে ঠোকাঠুকি লাগে, এমন কেউ নেই। আচ্ছা আচ্ছা যারা বড় লোক তাদেরও হয়। তো ওইরকম হলো, শিলপাড়া দিয়ে হাঁটতে হাঁটতে আমি আসতাম বড় মেয়েকে কোলে নিয়ে কাজ করতে। ওখান দিয়ে আবার হেঁটে হেঁটে যেতাম, খুব ভয় ভয় থাকতাম। একটু দেরি হলে তখনই তো আমাকে ধরে মারবে, খুব ভয়ে থাকতাম। আর ঠাকুর ঠাকুর করে যেতাম, ঠাকুরকে ডাকতাম যেন ওর আগে আমি বাড়ি চলে যাই, আমাকে গিয়ে যেন দেখে যে আমি বাড়ি আছি। তারপরে রং করতে করতে গেলাম, ওখানে জল উঠছে বলে বাড়িওয়ালারা সাপোর্ট করছে বলে ওখান থেকে নিয়ে গেল আমাকে এতে ঠাকুরপুকুর আনন্দনগরে ভাড়া। ঠাকুরপুকুর আনন্দনগরে যখন ভাড়া নিয়ে গেল তখন আমাকে বাড়িওয়ালিরা বলে সুরভি তুই যাস না, তোকে মেরে না পানা পুকুরে ডুবিয়ে দেবে। দেখো কাকিমা আমাকে বলেছিল তুই যাস না, তুই এখানেই থাক, তোর মেয়েকে নিয়ে তুই এখানে কাজ করে এখানে খেটে খা, তুই আস্তে আস্তে ঘর ভাড়া দিবি অল্প অল্প করে। তো সত্যি ওরা খুবই ভালোবাসতো। এরকমও হয়েছে, মানে একটা ভাড়াটে ছিলাম আমরা, তো একটা ভাড়াটের মধ্যে সব ভাড়াটেরা প্রত্যেক সপ্তাহে না পায়খানা বাথরুম পরিষ্কার হতো, যখন সব ভাড়াটেরা জল তুলে দিত। এক একটা ভাড়াটে এক এক সপ্তাহে একটা দায়িত্ব ছিল, কিন্তু আমাকে তুলতে দিত না। এমনকি আমাকে আমার জলও কিন্তু ওরা তুলে দিত। তারা শুনছে না বন্ধুরা, ভিডিওতে নিশ্চয়ই মিথ্যে কথা বলবো না। আমার বাপের বাড়িতেও আমি অনেক কষ্ট হতে মানুষ হয়েছি। আমার বাবা মা অনেক গরিব, আমার বাবা নেশা করতো, কিন্তু আমার বাবার মনটা খুব ভালো ছিল। হ্যাঁ, আমার বাবা নেশা করলেও আমার বাবার মনটা খুব ভালো ছিল। আমার বাবার ইচ্ছে চালাতো, তো আমার বাবার মনটা খুব ভালো ছিল। তারপরে কি ওখান থেকে আমাকে নিয়ে চলে গেল, আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে আনন্দনগরে ভাড়া ছিলাম, দরমার ঘর আর মাটির, চারিদিকটা দরমা দিয়ে ঘেরা আর মাটির, ওখানে ছিলাম। ওখানে থাকার পরে ওখানে বাড়িওয়ালিও খুব ভালো ছিল, উনি ছিল বাঙাল। তো যে কটা বাড়িতে গেছি মোটামুটি বাঙাল বাড়িতেই গেছি আমি, সব কটা বাড়িতেই বাঙাল বাড়ি গেছিলাম। তো ওখান থেকে না আমার না জায়গার সুযোগ আছে দুবার, যে মানে এত লোকের সঙ্গে আলাপ পরিচয়, আমি তো সবার সঙ্গে কথা বলি, আমার এই অভ্যাসটা না আগাগোড়াই, আমি সবার সঙ্গে কথা বলি, ছেলে মেয়ে সবাই সঙ্গে কথা বলি। তো ওখানে আমাকে এক দাদা না বোন পাতায়, সেই দাদা বৌদির সঙ্গে খুব মানে দাদা বৌদি এত ভালোবাসতো না। তারপরে ওখান থেকে কি কারণে এলাম, একটু ঝামেলা, মানে আমার ঝামেলা না, আমার পিস্তত দিদি ছিল, পিস্তত দিদির এতে একটু ঝামেলা হলো। হ্যাঁ, অন্যরকম ঝামেলা, একটা বাজেভাবে। তো সেই ঘরটা আমি ওকে দেখে দিয়েছিলাম, তো একটুখানি বাজে মতন ছিল, ও আমি জানতাম না। আমি ভালো মন্দ সবার সঙ্গেই মিশি বন্ধুরা, সত্যি কথাই। তো বাজের সঙ্গে মিশলেই যে বাজে হতে হবে এরম তো কোনো ব্যাপার নেই, বলো আগে, আছে কি এরম কারণ? নেই। আমার হাতে তো 5টা আঙুলই আছে, তো 5টা আঙুল ছোট বড় তো আছে। ছোট বড় বলে কি তা বলে কি তাকে বাদ দিয়ে দেবো বলো? নিশ্চয়ই বাদ দেবো না। তা পৃথিবীতেও সেরকমই ভালো মন্দ মানুষ মিশিয়েই আছে, তো সেরকম তো কারোকে ছাড়তে নেই, জানো তো। 4 দিনের জীবন, 4 দিনের জীবনের মধ্যে সবাইয়ের সঙ্গে মিশিয়ে আনন্দ ফুর্তি করে কাটিয়ে নাও। হ্যাঁ, যার সঙ্গে ঝগড়া হবে তার সঙ্গে বেশি করে কথা বলো, এটাই বলেছে। যে তোমাকে বেশি অবহেলা করবে তার সঙ্গে বেশি করে তুমি আনন্দ করো, তার সঙ্গে বেশি করে মেশো, দূরত্ব চলে যাবে, এটাই বলেছে।
তো যাই হোক, তা বলতে এবার আনন্দনগর থেকে আমরা ছিলাম, অনেক বছর ছিলাম ওখানে, প্রায় ছিলাম এই 5 বছর মতন ছিলাম ওখানটায়। তা ওখানটায় ছিলাম, ওখান থেকে চলে এলাম তোমার না মরাপোতায় এলাম। হ্যাঁ, মরাপোতায় এলাম। মরাপোতাতে এসে ওখান থেকে মরাপোতায় এলাম, ওখান থেকে এলাম শিকুরু কলোনি। ওখান থেকে এসেছিলাম শিগুরু কলোনি মনে হয়, হ্যাঁ ওখান থেকে এসেছিলাম শিগুরু কলোনি। শিগুরু কলোনি এসেই আমার এই বান্ধবীটার সঙ্গে আলাপ হয়, ওরই মাসির বাড়িতে। এখনও আমার এই বান্ধবী, যে বলি না যে আমাকে অনেক করেছে, হ্যাঁ, আমার এই বান্ধবীর সঙ্গে আলাপ হয়। তো ওখানটায় হয়েছিল, আমার ছোটো মেয়েটা ওই বাড়িতেই হয়েছে। তা ওই ঘরে বর্ষার সময় না খুব জল জমে যেত, মানে আমরা তো নিচে শুতাম, তখন আমরা 4 জন ফ্যামিলি, আমার 2টো মেয়ে আর আমরা 2 কর্তাগিন্নি। তো যখন জল হতো, তক্তপোষটা তো আমাদের ছোটো ছিল, তক্তপোষ থেকে আমার বড় মেয়ে না একবার পড়ে গেছিলো, পড়ে গিয়ে না মশারির মধ্যে ঝুলছিল। তখন দেখলাম যে ওখানে 4 জন আর আমাদের হচ্ছে না, তখন আমরা নিচেই বিছানা করে শুলাম। নিচেই বিছানা করে শোয়ার পরে পিছন দিকটা না মুসলিম আছে, পিছন দিকটা না মুসলিম আছে। মুসলিম থাকার এতে হলো কি, এইভাবে এইভাবে থাক, মুসলিম থাকার এতে কী হতো, আমি না আগাগোড়াই আমার একটু সাজার অভ্যাসটা, আমার বিয়ের আগে থেকে আমি একটু সাজতে বুঝতে ভালোবাসি। বিয়ের আগে ছিল আলতা পরবো, নূপুর পরবো, আঙট পরবো, নেল পালিশ পরবো, এই মানে আমি সাজা গোজা অভ্যাসটা আমার আগাগোড়াই, আমি একটু সাজতে ভালোবাসি। তো আমাদের গরিব ঘরে কি আলতা নেল পালিশ এর কাছে দিয়ে ওর কাছে দিয়ে চেয়ে চুয়ে আমরা পড়তাম, সত্যি কথাই যেটা, কেনা নূপুর পড়েছি। তা এইরকম একটা হওয়ার পরে, তারপরে বিয়ের পরে মেয়েদের সাজগোজ তো শাখা আর সিঁদুর, বেশি সাজ। তারপরে আয়নার মধ্যে আমাদের যেরকম জানলা আছে না, ওরকম জানলার মধ্যে আয়নাটাকে এইভাবে রাখতাম, রেখে বেশ সিঁদুর পরছি, মাথাটা তাজাচ্ছি, বাঁধছি। তখন পিছন দিকটা তো মুসলিম, ওদের সঙ্গেও কথা বলতাম, মানে ওই কাকিমা টাকিমা ওদের সঙ্গে কথা বলতাম। আর মুসলিম মানে কারখানা ছিল আবার সামনেটায়, মানে জানলা সোজাসুজি দেখা যেত না, গার্ড করা ছিল। এবারে হওয়ার পরে এক রাত্রিরে, মানে আমার তখন বাবা মারা যায়, তখন তার আগে আমি খেয়াল করিনি ওরা ওরকম মুখে মরতো বলে। এবার যে নেটের ওড়না ছিল না, আমি না গরম তো, নেটের ওড়না ওই তখন মানে ওই যে জাবরির যে জানলাগুলো, ওই জানলা দুটো না 3টে ছিল ঘরে, এই সাইডে 2টো আর এই সাইডে একটা ছিল, 3টে জানলা ছিল। তা এবারে জানলা দেওয়া, আমার বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার কিছুদিন পর ওই বাড়িতে গেছি, আমি ততদিন এখানে ছিলাম, মানে আমার মায়েদের বাড়িতে ছিলাম। তখন বলতে আমি একদিন কী করলাম, আমার না চোখটা পড়লো জানলার দিকে, যে পর্দাটা যদি এইভাবে, এইটা রয়েছে আমার, মানে ওড়নাটা আমি বালিশে দিয়ে শুয়েছি, এইভাবে জিনিসটা যদি ওঠে তাহলে বোঝা যাবে না, বলো বন্ধুরা তোমরা। তা বলতে এইভাবে উঠছে, তখন আমি আমার কর্তামা থেকে বলছি, এই দেখো না, কেনা জানলার পর্দাটা মনে হচ্ছে সরাচ্ছে। আর পিছনে ওরা গোস্ত হওয়া জল টল ফেলতো, ময়লা টলা ফেলতো না, কাগজ কুকুর করে আওয়াজ হচ্ছে। তা বলছে, ধর তুমি ঘুমাও, যে তোমার ভুল, তোমার বাবা মারা গেছে না, তুমি ওই জন্য এত ভালো। শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি, আর যাই না, মানে তখন প্রচণ্ড গরম তো, সত্যি যেটা সায়া ব্লাউজ পরেই শুতাম, হ্যাঁ, আর টিমে জ্বালিয়ে রাখতাম। আমার সেই দেশের বাড়িতে টিমে এখনও আছে, টিমে জ্বালিয়ে রাখতাম, দেশ থেকে টিমে আমার শাশুড়ি কিনে পাঠিয়ে দিয়েছিল, টিমে জ্বালিয়ে রাখতাম রাত্রিবেলা। ওটা গেল, যাওয়ার পরে তার ঠিক পরের দিনকে আমি বলছি যে দেখো না, ফের কেউ ওরকম উঁকি মারছে, বলতে শুনলো না। তারপরে দুপুরবেলা না ও আসতে, তারপরের দিনকে, মানে 2 দিন হয়ে গেল, তারপরের দিনকে ফের সেই জিনিস হয়েছে যখন, তারপরের দিনে আমি বলছি, দুপুরবেলা যখন গেছে না,
খেতে খেতে বলছি, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? তুমি আজকেরে দেখবে, তোমায় দেখাবো, যদি জানলার পর্দাটা ওঠে তাহলে তুমি দেখতে পাবে। বলতে ওকে না আমি মুখে ডাকতে পারছি না, হাতটাকে ধরে আর মুখটাকে চেপে বলছি তখন করবো, তুমি বুঝতে পারবে, এরম বলে দিয়েছিলাম ওকে আগে থেকে। তো ও ঘুরে দেখছে পর্দাটা। এবার ঘরে তো দুটো দরজা, একটা ভেতরের ঘরের ভেতরের দরজা কাঠের, বাইরের দরজাটা ছিল দরমার দরজা। তো দরজাটা খুলে বেরোতে বেরোতে সে কাটারি নিয়ে বেরিয়েছে আমাদেরটা, তার আগে না সে ছুটে পালিয়ে যায়। আর পরের দিনকে আমাদের বাড়িওয়ালি টলিদের বললাম, তো ওরা কোনো গুরুত্ব দেয়নি বলে আমরা ওই ঘরটা ছেড়ে দিলাম। ছেড়ে দিতে ওই পাড়াতেই আছি, ওই পাড়াতেই আছি, 2-3টে ঘরের কাছে চলে গেছি। মানে সেখানটায় নিয়েছিলাম দোতলার উপরে, মানে ভাড়া ছিলাম। তার উপরে নিচ থেকে সবই জল টল তুলে নিয়ে যেত, তো পাম্প ছিল না। তা ওটা গেলাম, ছিলাম, থাকার পরে ওই রকম নেড়া সিঁড়ি। তো ওইখানটায় হলো কি, আমার ভাইজি না উপর থেকে পড়ে গেছিলো। আমার যখন মানে ভাইপো হলো, তখন আমার ভাইজিকে না আমার কাছে রেখে দিয়ে এসেছিলো, তখন কিছু হয়নি। তারপরে আর একদিন রেখে দিয়ে এসেছিলো, সকালবেলা ছিল আর বিকেলবেলা রাত্রিবেলাও ছিল। তারপরের দিনে আমার মানে বৌদি যায়, যাওয়ার পরে ওরা আছে যখন আমি নিচেই গেছি, মানে কিভাবে পড়ে গেছে বাচ্চাটা। পড়ে যাওয়ার পরে আমি এবার আমার বৌদি বলছি, তুমি দেখবে না, আমি 2 দিন ধরে মেয়েটা রয়েছে, আমি 3টে বাচ্চাকে রেখে দিয়েছি, কিছু হয়নি, আর তুমি পড়ে গেল বাচ্চাটা বলে আমাদের বাড়িওয়ালির সঙ্গে একটুখানি করলাম, কিছু কেউ সাড়া করে না। তারপরে ওই দোতলার উপরটা মানে খুব রিস্ক ছিল আর কি, তার জন্য ওটা ছেড়ে দিয়ে চলে এলাম মরাপোতায় চলে আসলাম। মরাপোতায় এলাম, অনেক কটা ঘর বদলি করেছি, তাহলে ভাবতে পারছো। ওই তো আমার বলছি, ভুলে যাচ্ছি আমার জায়গাটার নাম। প্রথমে ছিলাম শিলপাড়া থেকে চলে গেলাম শিগুরু কলোনি, ঠাকুরপুকুর, শিগুরু কলোনি না, এটা চলে গেলাম প্রথমে ঠাকুরপুকুর, আনন্দনগর দিয়ে এলাম শিগুরু কলোনি। ওটাও হলো তোমার 55 তলা, ঠাকুরপুকুর দিয়েও যাওয়া যায়, 55 তলা দিয়েও যাওয়া যায়, তাহলে 3 জায়গায় হলো। চলে গেলাম মরাপোতায়, 4 জায়গায়, তাই তো 4 জায়গা থেকে চলে এসেছি বেহালায়। তো এই বেহালায় যখন আসি, বেহালায়তে ভাড়া থাকবো, বেহালায় ঘর ভাড়া দেখি, তখন আমার মা বললো, মা সেই তো এই ঘরটা বন্ধ আছে, তো ছোটো ভাই আমতলায় আছে, তাহলে বলে এই ঘরটাতে মানে একটু ঝামেলা হতো, এই ঘরটায় পাশের ঘরটায় আমার দাদা বৌদি ছিল, তাই এই ঘরটায় আমাকে আমার মা থাকতে দিল। আবার দাদা করলো যে সেই ওখানে ঘর ভাড়া দেওয়া নিয়ে খুব ঝামেলা, ঘর ভাড়া দিতে পারি না, তারপরে ঘর খুঁজেও পাচ্ছিলাম না, বলে তখন এখানে আসার পরে এইখানে আমরা 2 ভাই বোনে মিলে এই উপরটা ঢালাই ফেলে দিয়েছিলাম। এবারে বাপের বাড়ি মেয়ে ছেলে থাকা মানে তো একটু ঝামেলাই হবে, জানো তো। তবে আমাদের বাড়িতে ওই খারাপ না, খারাপ হচ্ছে আমার কপাল, বললাম না, খারাপ হচ্ছে আমার কপাল। কেউ খারাপ না, সবাই ভালো, আমি খারাপ। আমি সবসময় বলি আমি খারাপ, কেউ খারাপ না। তো এই তোমাদের তো সব কথাই শোনালাম, এখনও অনেক যেরকম জিনিস আছে। তা ওইখানে ওই বাড়িটা ছেড়ে দিয়েছিলাম, ওই কারণে ওখান থেকে ওই জন্য চলে গেলাম মরাপোতায়। এবার মরাপোতার বাড়িটা কি হলো, ছেড়ে দিতে হলো কেন, মানে ওনার হচ্ছে 1, 2, 3, 4টে ছেলে, 4টে ছেলে 1টা মেয়ে, তা সবাই রয়েছে। তা ছোটো ছেলের ঘরটায় আমাকে দিয়েছিল, তা ছোটো ছেলেটাকে বিয়ে দেবে, যার জন্য আমাকে মাসিমা বললো ঘরটা ছেড়ে দিতে হবে তোকে, এবারে শুরুবি তোকে ঘর ছেড়ে দেবে। মানে আমাকে ভালোবাসতো খুবই, সব কটা বাড়িওয়ালা, মিথ্যা কথা না, তারা শুনছে না, সবাই আমাকে খুব ভালোবাসতো।
তখন আমি বললাম যে ছেড়ে দিতে হবে, বললো হ্যাঁ আমার ছেলের বিয়ে দেবো, মেয়ে দেখা হচ্ছে, না মেয়ে দেখতে দেখতে তখন তো ফাইনাল হয়ে যাবে, তখন তুই করতে পারবি, ছাড়তে পারবি না, তারপর ঘরটাও ঠিক করব, টালির ঘর ছিল, ঘরটাও ঠিক করব। ও হ্যাঁ, কেন মেয়ে দেখার আগে ঘরটার কোনো প্লাস্টার করা ছিল, আর একটু ভালো করে প্লাস্টার করব, টালিগুলো জল পড়ছিল, সব ঠিকঠাক করবো। আচ্ছা আচ্ছা বলতে সব ঠিকঠাক হলো, হওয়ার পরে এবার আমি ঘর পাচ্ছি না, হয়তো দালালের মাধ্যমে যারা ঘর দেখে তাদের মাধ্যমে দেখলে হয়তো আমি ঘর পেতাম, সত্যি কথা। তো আমি এতগুলো বাড়িতে গেছি, আমি কোনো দিনই কোনো বাড়ি মানে কারোর মাধ্যমে করিনি, আমি নিজে খুঁজে নিয়েছি ঘর। কারোর মাধ্যমে যদি যাই না, যদি তোমার 800 টাকা ভাড়া হয় না, তাহলে 800 টাকা তাকেও দিতে হবে। তা আমাদের পক্ষে দেওয়াটা সম্ভব ছিল না। হ্যাঁ, আমার বর মানে কি আমার বাবার সঙ্গে আগে রান্নার কাজে যেত, তারপরে ক্যাটারিংয়ের মানে ডেকোরেটরের যে মাল বইতো। তো আমাদের অত খুব আহামরি ছিল না, বা এখনও নেই, ঠিক আছে। যার জন্যই আমি কোনো দিন বড়লোকি চালটা ভগবানের আশীর্বাদে, পরম দয়ালের আশীর্বাদে দেখাই না, বা দেখাতে চাইও না। আর আমি সত্যি কথা এইভাবে আছি, খুব ভালো আছি। হ্যাঁ, অনেককে দেখি একটুখানি মানে একটু চেঞ্জ হয়ে গেলে না, মানে ঘর দৌড় বলো, পয়সা কড়ি হয়ে গেল না, তার যেন অহংকার হয়ে যায়। তো আমি চাই না সেই অহংকারটা আমার মধ্যে আসুক, কেন আমি অনেক কষ্টই মানুষ হয়েছি। হ্যাঁ, আমার মা আমাকে অনেক কষ্টই মানুষ করেছে, তো সেইভাবেই দেখে দিয়েছে, তো সেইভাবেই আছি আমি। তো আমার জামাই বলতে গেলে আমার জামাইয়ের বাড়িতেও খুব আহামরি ওরাই না, ওরাও খুব বড় লোক না, তবু ওদের অহংকারটা কী নিয়ে, ঘরের টালি পাতা নিয়ে। টালি পাতাটা এখন কোনো আহামরি ব্যাপার না, টালিটা সবাই পাততে পারে, টালির পাতা কোনো ব্যাপার না। কিন্তু আমার জামাই হিসেবে খুব খারাপ না, আমার জামাই কিন্তু খুব ভালো মানুষ, কিন্তু কেন মা এরকম বিহেভ করে সেটা বুঝতে পারি না, বুঝতে পারি আমি বুঝতে পারি। হ্যাঁ, বুঝতে পারবো না এটা কোনো ব্যাপার নেই, বুঝতে আমি পারি। দেখা যাক কতদূর কি যায়। তা বলে এই না যে সংসার ভাঙবে। আমি একটা কথাই জানি, মেয়ে ছেলে বিয়ে যখন হয়েছে সংসার করতে হবে, সংসার করতে গেলে ঠোকাঠুকি লাগলে সেটাকে নিজেকেই সামাল দিতে হবে। কি বলো তোমরা, কি বলো? ঠিক বলছি তো বন্ধুরা? হ্যাঁ, হাঁড়ি কড়া ঠকাঠুকি লাগবে, তো সেই হাঁড়িটাকে তো আবার লাগবে, সেই কড়াটাকেও লাগবে, তাহলে সেই কড়াটাকে ফেললে পারে তরকারিটা করবো কিসে, হাঁড়িটা ফেলে দিলে ভাতটা করবো কিসে? তাহলে আমাকে কি করতে হবে, ঠোকাঠুকি লাগুক আর ঝাই লাগুক বাবা, নিজের ঠোকাঠুকি নিজেকেই ঠিক করতে হবে। বাবা, অপারেশনটা হতে চাইছি না আমি আর কি। এই যে হার্নিয়াটা হয়ে আছে না, প্রচুর কষ্ট পাই মাঝে মাঝে না, প্রচণ্ড যন্ত্রণা হয়। এমনি তো আমি ডান দিকে কোনো কিছু করতে পারি না, যে শুয়ে আছে এবার কিন করেই যাচ্ছে, মানে যন্ত্রণার ব্যথা একটা, আর মাঝে মাঝে প্রচণ্ড যন্ত্রণা হয়, তখন আমি পুরো একদম কাইল হয়ে যাই। আমি তো ডান দিকে চাপ দিয়ে কোনো কাজ করি না, আমি সব কাজ বাঁ দিকে করি। সত্যি কথা যেটা, আমি না এই হার্নিয়া অপারেশনটা হতে চাইছি না। এই যে 3টে অপারেশন হয়েছে না, আমি পুরো দমে গেছি যেন, নাহলে আমি এইরকম ছিলাম না, আমি না খুব শক্ত সাবলতে ছিলাম। আর এই অপারেশনটা হলে পারে নাকি আরও কিছু করতে পারবো না, কিছু না, নিচে বসতে পারবো না, ছোটাছুটি করতে পারবো না। ওর জন্যই আমি করতে চাইছি না এই অপারেশনটা। তাতে যদি বাস্ট হয়ে মরে যাব, কিন্তু আমি অপারেশনটা হতে চাইছি না, বিশ্বাস করো বন্ধুরা তোমরা, সত্যি বলছি। মেয়ে রুটি করছে, তোমাদের সঙ্গে তো অনেক কথাই বললাম, আমি রাগ হলেও তোমাদের সঙ্গে কথা বলি, হলেও বলি, সব কথাই বলি, কার সঙ্গে শেয়ার করবো বলো? কাউকে তো এখন আর, সব কাজে কর্মে আমি একা ঘরে,
কি করব আর বুঝতে পারি না। আমি যদি সুস্থ থাকতাম ফের আবার আমি রান্নায় বেরিয়ে যেতাম। আমি আয়ার কাজও করতাম সেন্টার দিয়ে, জানো বন্ধুরা, আমি সেন্টার দিয়ে আয়ার কাজও করতাম। আমি মোটামুটি ইঞ্জেকশন দেওয়া, তারপরে তোমার যে ক্যাথিটার পরানো, এগুলো মোটামুটি টুকিটাকি আমি জানি কেন আমাদের সেন্টার থেকে এগুলো আমাদের শেখানো হয়েছিল। যখন শোয়া পেশেন্ট আমাকে দেয় না, তখন এগুলো সব পেশেন্টও মানে ওই যে সিস্টারগুলোদের ডাকে বা যাদের ডাকে না, ওগুলো করার জন্যে সবসময়তে এসে পড়ে না, তো আমাদেরকে এগুলো ওই জন্য শিখিয়ে দেয়। এগুলোতে না এক্সট্রা পয়সা আছে, যার জন্যেই না আমাদেরকে না শিখিয়ে দেয়। তো এক্সট্রা পয়সাগুলো কী হয়, ওর সঙ্গেই যোগ হয়। ওরা কাটে সেন্টার দিয়ে কাটে। যখন আমি সেন্টারে করতাম তখন আমাকে কাটতো 10 টাকা করে কাটতো আমার, তখন সেন্টারে 10 টাকা কাটতো। যখন আমি বেবির ডিউটি করতাম, মানে একটা বেবির ডিউটি করতাম, হ্যাঁ, তখন আমাকে দিত 130 টাকা, মানে 150 টাকা রোজ। তো ওরা 20 টাকা কাটতো, আমাকে 150 টাকা দিত। যেরকম ডিউটি সেরকম কাজ পয়সা। আর যেহেতু বেবির ডিউটিতে পয়সা বেশি, তার জন্য 20 টাকা কাটতো। আর এমনি যদি আমি পেশেন্টের ডিউটি করতাম তখন 10 টাকা কাটতো। তো এইরকম। আর ডবল বেবির ডিউটিতে তখন তো 300 টাকা, 300 350 টাকা মনে হয় দিত, এরকম ঠিক। তো তাতে ওরা 50 টাকা কাটতে হতো, 50 টাকা কাটতো। 50 টাকা কি 40 টাকা এরকম কাটতো পার ডে। তো ডবল বেবির ডিউটিতে প্রচণ্ড খাটনি। আর বেবির ডিউটিতে বিশেষ করে পেশেন্টের ডিউটিতে কি হয়, পেশেন্টকে করে তুমি তবে একটু বসতে পারবো, কিন্তু বেবির ডিউটিতে বসা যায় না। বেবিকে সারাক্ষণ কোলে করে রাখতে হবে। বেবির ডিউটিতে প্রচণ্ড খাটনি। সব থেকে খাটনি কম হচ্ছে পেশেন্টের। আর জন্য পেশেন্টের ডিউটিটা বেশি করতাম আমি বেবির ডিউটিটা কমই করতাম। বেবির পটি ধোয়া থেকে শুরু করে, বেবির বিছানা ঠিক করা, বেবির মায়ের করতে হবে। বেবির মানে কি, বেবির পুরোটাই করতে হচ্ছে। বেবির খাবার থেকে শুরু করে, বেবির বোতল ধোয়া থেকে, বেবির বোতল ফোটানো থেকে, প্রচণ্ড বেবির কাজ, মানে প্রচণ্ড কাজ। সেই তুলনা পেশেন্ট যদি হয়, পেশেন্টের কাজ হলে কি হতো, পেশেন্ট যদি শোয়া পেশেন্টও হয় না, পেশেন্টকে চাগিয়ে হুইল চেয়ারে বসানো, পেশেন্টকে পটি পরিষ্কার করানো থেকে, তারপরে তোমার বেড পেন দেওয়া থেকে সব কিছু করতে হয়। কিন্তু তবুও তার মধ্যে একটু হলেও রেস্ট পাওয়া যায়। কিন্তু বেবির ডিউটিতে একটুও রেস্ট পাবে না, তুমি চোখটা এরকম ঘোরাতে পারবে না, বেবি উঠে গেছে। বেবির ডিউটিতে প্রচণ্ড খাটনি। আর বড় লোকেদের বেবি মানে কি সিজার। আমাদের তো এখন নর্মাল বেবিতেও সিজার হয়ে গেছে। সিজার আগে বলতো কাদের হয় না, বড় লোকেদের। আর এখন বেবির মানে কি প্রত্যেকটা মানুষ সিজার। এখন আমাদের নর্মাল গরিব ঘরের মানুষদেরও সিজার। হ্যাঁ, সিজার যখন এখন জল ভাত হয়ে গেছে, সিজারের কোনো ইয়ে নেই। তো অনেকক্ষণই তোমাদের সঙ্গে কথা বললাম। মেয়ের তরকারি হয়ে গেছে, রুটিও মোটামুটি হয়ে গেছে। মেয়ে এবার চান করে বেরোবে। এই একটা জিনিস দেখো, আমি শুয়ে আছি আর আমার ছেলে বলছে আমার সঙ্গে কথা বলো না, আমার মাথা ঘুরছে। আর ওকে ইলেকট্রনের জলটা দিলাম, বলি এলাকা তোর মাথায় মেরে তোর মাথা ঘোরানো বন্ধ করে দেবো জানিস। আমি বলছি বলতে আর বাইরে পালিয়েছে, ওই যে ওখানে সামনেটা বসে আছে। হ্যাঁ, বলছে আমার সঙ্গে কথা বলো না, আমার মাথা ঘুরছে। ওই দেখো বসে আছে পুতুলটা নিয়ে। নাটকবাজ, 1 নম্বরের নাটকবাজ। হ্যাঁ, 1 নম্বরের নাটকবাজ। নিয়ে চলে গেছে কম্পিউটারে, আর আমি শুয়ে আছি। চান করবো, চান করিনি, কিছু কাজ করিনি, চান করবো। তো দেখতে পাচ্ছ গামলা বসিয়েছি, ড্রাম ধুয়ে ড্রামের মধ্যে গামছা বেঁধে দিয়েছি। এই যে বোতলগুলো ভরবো, ড্রাম ভর্তি করবো।
হ্যাঁ কি হয়েছে? না বাইরে হাওয়ায় ফের রাখতে হবে, দাঁড়াও আমি পুজোটা দিয়ে নিই, যাচ্ছি দেখছি। ধূপটা এর ভেতরে দিলে জ্বলছে না। কালকে তুমি একটা ধূপকাঠি দিয়েছিলে তো? দুটো? একটা না, একটাই তো দেখছি। না না একটাই, না না একটাই ছিল কাঠি। না না বলছি তো একটাই ছিল, আমি জানি তুমি ভুল করছো। একটা কাঠি ছিল, ধূপকাঠি আবার আনলাম। ধূপকাঠি একটাই ছিল, আর আজকে আমি আনলাম। वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं। তো তোমরা দেখতে পাচ্ছ আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে শাঁখ বাজালে গিয়ে চাবালি ব্যথা করে। এই যে ঠাকুর সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। ধোঁয়াটা খুব সুন্দর উঠছে, এটা দিয়ে ভালো লাগছে বেশ দেখতে বলা। আর এদিকে এই যে ঠাকুর বসে আছে বড় মা, এদিকে বদ্দা, আর এদিকে এই যে আচার্যদেব। আচার্যদেবের কাছে অন্ধকার হচ্ছে। আগের বারে গেছিলাম মেলায়, এই নতুন ঘরটা নিয়ে এসেছি। হ্যাঁ, আর ওই খঞ্জনিগুলো নিয়েছিলাম। আর সেদিনে গেছিলাম এই যে 4টে থালা, একটা আচার্যদেবের কাছে আর এই যে 3টে এখানে। এবারে ভাবছি আস্তে আস্তে সব কটা পিতলের থালা করো। পিতলের থালাই ছিল সব, আবার যখন এ করলাম তখন এই স্টিলের থালা কটা নেওয়া হয়েছে। স্টিলের থালা, স্টিলের গ্লাস 10টা 11টা থালা নেওয়া হয়েছে আর 4টে গ্লাস। তো থালা তো 11টা লাগে না। এদিকে ঘট বসিয়েছি একটা, আর এইদিকে 6টা, 3টে গ্লাস, মোট 7টা থালা লেগেছে। আর 3টে থালা রয়েছে, 3টে না 4টে থালা রয়েছে, গ্লাসও একখানা রয়েছে নতুন। হ্যালো বন্ধুরা, সবাইকে লাইটে জ্বেলে নি, অন্ধকার লাগছে না? সবাইকে শুভ সন্ধ্যা। হ্যাঁ, আর সঙ্গে খুব এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে খেলতে গেছিলো, আর কালকের থেকে পুরো বিছানা এই যে গোলঘর হয়ে আছে, গোছাতে পারিনি। এবারে বিছানা গোছাবো। সবে সন্ধে দিলাম, চান টান করে সারা দিন শুয়েছিলাম আজকে, কিচ্ছু করিনি। এই যে বসে আছি দেখতে পাচ্ছ তোমরা, একটুখানি রিলস করে মানে ছোটো ছোটো ছোটো, আর হয়ে গেছে, সব হয়ে গেছে। কর্তামশাই এখনও আসেনি, ছেলে বাইরে বসে আছে। এবারে বিছানা হবে, শোবো, ঠিক আছে? কিন্তু ঘুম পাইনি, কিন্তু শুতে হবে, ঘুমাতে হবে আমাকে, কেননা ঘুমের ওষুধটাও খেতে হবে আজকের, অবশ্যই খেতে হবে। 2 দিন ধরে খাচ্ছি, তো না খেলে ফিট হবো না। ফিট 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 হতে হবে তো, তাই কি না? তো তার জন্যে ওষুধটা তো অবশ্যই খেতে হবে। এই যে লাইট জ্বেলেছিলাম দেখতে পাচ্ছ, এই গরম হচ্ছে। এবারে পাখাটা চালাই একটু,
লাইটটা বন্ধ করে দিলাম, ঠিক আছে, পাখাটা চালালাম, প্রচণ্ড গরম হচ্ছিল, তাই জন্য পাখাটা চালালাম। বিকেলবেলা চান করেছিলাম, শ্যাম্পু করেছিলাম, প্রচণ্ড শরীর খারাপ, মানে সারাদিন উঠতে পারিনি যেন, মানে এতটাই শরীর খারাপ। মানে মেয়ে রান্না করে তারপরেই গেছে, রান্না করেছে, আমি কিচ্ছু করিনি, কালকেও কিছু করিনি, মানে আগামীকালও কিছু করিনি, আর আজকেরও কিছু করিনি। প্রচণ্ড শরীর খারাপ, হয়তো টুকিটাকি একটু আধরা মানে না করলে নয়, পাচ্ছি না সেরকম একটা ব্যাপার, কিন্তু কিছুই ধরতে গেলে করিনি। মেয়ে করে তারপরে গেছে কম্পিউটারে, আজকের যেহেতু শুক্রবার ওই জন্য রুটি তরকারি সব করে গেছে, আর আমি করিনি আজকের। প্রচণ্ড মানে আমি উঠতে পারছি না, আমার এতটা শরীর খারাপ, কেন হঠাৎ করে এতটা শরীর খারাপ হলো আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, সব বলছে কি যে একটু ছোটাছুটিটা বেশি হয়েছে যেহেতু, ওই জন্য মনে হয়। আর আমার তো এমনিই তো শরীর যা আর বলার মতন না। তো এই দেখতেই পাচ্ছ বসে আছি এখন আমি, তা এখনও মেয়েই খাবার করেছে, ও ফের এবেলাও রুটি তরকারিটা করেছে। আমি বললাম মা আমি এবেলা ফিট আছি, তো আমি রুটিটা অন্তত করে দিই বা তরকারিটা, বলছে না না তোমাকে করতে হবে না। ওই আমি করিনি, আমি বসে আছি, দেখতে পাচ্ছি যে চেয়ারে বসে আছি, দেখো চেয়ারে বসে আছি, হ্যাঁ, বসে বসে কটা ভিডিও করলাম, মানে করে আর শর্ট ভিডিও ওটা এইভাবেই করলাম, বেশি রেডি হতে পারিনি। খালি একটু দেখো ঠোঁটেতে লিপস্টিক দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, আর কিছু সাজিয়ে দিই। তো ঠিক আছে, তো তোমাদের হ্যাঁ পুজোটা দিয়েছিলাম আজকে, তোমাদের দেখালাম। আগামীকাল মানে ভালো করে পুজো করতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ, বললাম না উঠতে পারিনি, পুজোটা করতেই পারিনি। ছেলে খালি ধূপ দেখিয়ে দিয়েছিল, আর মেয়ের তাড়া থাকে বলে মেয়েটা পুজো করতে পারে না, তো যার জন্যে এবারে সব নিচেই হলো ঠাকুরটা পুজো করতে পারে ছেলে, ওপরে যেহেতু ঠাকুরটা তুলে দিয়েছি তাই জন্য পুজো করতে পারে না। আর প্রচণ্ড শরীর খারাপ, আমি মানে আগামীকাল পুজো করতে পারিনি। তো আজকের আমি খুব ভালো করে মন শান্তি করে পুজো করেছি। হ্যাঁ, তো এই তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের সবাইকে শুভরাত্রি, আর সঙ্গে খুব আনন্দিত জয়গুরু। ঠিক আছে, তো আজকের মতন তোমাদের সবাইকে টাটা। আর দেখি পরের দিন কিরম থাকি জানি না, তবে ফিট, আমি একদম ফিট হয়ে গেছি। আর আমার কিছু ভাবছিলাম ডাক্তারের কাছে যাব, তো যে ওষুধগুলো ঘরেতে ছিল, আমি তো ওষুধ সবসময় খাই না, তো যে ওষুধগুলো ছিল সেই ওষুধগুলোই খুব বাড়াবাড়ি হলে তখন আমাকে খেতে হয়। হ্যাঁ, তো ওই ওষুধগুলোই কদিন ধরে খাচ্ছি, প্রচণ্ড কষ্ট হয়েছে। দুটো দিনে আমি মানে এতটা কষ্ট পেয়েছি, আবার যে মানে যদি হসপিটালে যাই ভর্তি নিয়ে নেবে সেই ভয়েতেও আমি হসপিটালে যাইনি, সত্যি কথা যেটা। প্রাইভেটে ডাক্তার একলা দেখাতেও যেতে পারবো না, মানে এতটা দূরেই ডাক্তার দেখাতে যাই, সেই মেমানপুর, এতটা দূরেই ডাক্তার দেখা যায়। এখান থেকে তারাতলা যেতে হবে, তারাতলা থেকে আবার যদি না আমি 77-এর যদি না পাই অটোয় করে যেতে হয়, অটোয় করে যেতে গেলে 3টে হয়ে যায়, তো একা আমি যেতে পারি না, আর একা আমি ঘর থেকে না বেরোই না, আর আমার মেয়ে বেরোতেও দেয় না। আগে বড় মেয়ে ছিল, বড় মেয়ের সঙ্গে একটু যাওয়া আসা করতো, তারপর এখন ছোটো মেয়ে যেই থেকে কম্পিউটারে হয়েছে সেই থেকে ছোটো মেয়েকে আর বেশি চাপ দিই না। তো দেখি এর মধ্যে এমনিতেও একবার ডাক্তারটা দেখিয়ে নিতে হবে, অনেক দিন হয়ে গেছে দেখিয়েছি, সেই জামাইয়ের সঙ্গে গেছিলাম, জামাই মেয়েকে নিয়ে গেছিলাম সেই ডাক্তার দেখানো, আর সেই থেকে আর যাওয়া হয়নি। বেশ 2-3 মাস হবে মা ডাক্তার দেখিয়ে এসেছি, বেশি হবে। তাহলে তো ডাক্তার আরেকবার দেখিয়ে নেওয়ার দরকার, তো যাবো দেখাতে। দেখি মেয়ে যদি এর মধ্যে একদিন একটুখানি মানে ওকে বলবো যে কম্পিউটার একদিন একটু ছুটি করতে, তো এখন বলতে এখন না, জামাই ষষ্ঠী কেটে যাক, তারপরে এই মাসটা মোট কটা কেটে যাক, তারপরেই যাব। এখন যাব না, দরকার বলে আমি ওষুধ কিনে নেবো। তো ওই ডাক্তারের এতেই আমি ভালো আছি, মানে ডাক্তারবাবুর ওষুধ খেয়ে, ডাক্তারবাবুর এত সুন্দর ব্যবহার, মানে তোমাদের বলতে পারবো না বন্ধুরা, তোমাদের আমি তুমিই বলছি, আমি না আপনিটা আমার মধ্যে আসে না অত, যার জন্য আপনি বলার থেকে তোমরা তো সব আমার নিজের, তাহলে আমি কেন আপনি বলতে যাবো, তোমাদেরকে কেন আমি পর করে দূরে ঠেলে দেবো, তোমরা তো সবাই আমার নিজের, তাই জন্য তোমাদেরকে তুমিই বলবো, তাই কি না বলো তোমরা? হ্যাঁ, তো যার জন্য আমি তোমাদের সঙ্গে তুমি বলেই কথা বলছি, ঠিক আছে? তো জানি না তোমরা কেউ হয়তো খারাপ মাইন্ডে নাও কি জানি না, কিন্তু যদি কেউ খারাপ ভাবো
তো সেও আমার বন্ধু, আর সবাই তো আমার বন্ধু, সবাই সঙ্গে। তো আজকের মতো সবাইকে, মানে আর কথা বলতে পারছি না, ব্যাপারটা বুঝতে পারছো, যার জন্যই। আর ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ, সবাইকে টাটা।